You are watching Magic Box Entertainment. বিষ্টুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। নস্টালজিক সেই ভৌতিক আসরের অনুভূতি আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ৪৫তম গল্প পাগলা চণ্ডীর ভুতুড়ে ঘটনা। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। শুরু হচ্ছে সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ৪৫তম গল্প পাগলা চণ্ডীর ভুতুড়ে ঘটনা। এক বিদঘুটে আবহাওয়া, না ঠান্ডা না গরম, আর এই প্যাঁচে পড়ে মানুষের শরীর ভুগছে চরম। বাহ, বেশ কবিতা কবিতা হলো তো। যাই হোক, মূল কথা, এই অদ্ভুত আবহাওয়ায় শরীর খারাপ বাঁধিয়ে মোটামুটি সবাই কুপোকাত। আমার নিজের অবস্থাও যে খুব ভালো তা বলা যায় না। তবু সন্ধেবেলায় বিষ্টুদার সঙ্গে হরিদার চায়ের দোকানে আসর না বসালে আমার দিন সম্পূর্ণ হয় না। সবসময় যে হাড় কাঁপানো ভূতের গল্প বলে গুরুদেব তা নয়, গল্পগুলোয় মিশে থাকে হরেক রকম বিষয়। কখনো সমাজের কিছু প্রসঙ্গ উঠে আসে, কখনো মজাদার, আবার কখনো ভালোবাসা ভৌতিক আবরণে জড়িয়ে থাকে। এমন বিবিধ প্রসঙ্গ আমাদের মনের ভাবনা বহুমাত্রিকভাবে জাগিয়ে তোলে। আর সেই জন্যই তো এমন অদ্ভুত আসক্তি অনুভব করি। শীত, গ্রীষ্ম, বর্ষা সব কিছুকে জয় করে আমাদের এই বিষ্টুদার ভৌতিক গল্পের আসর এভারগ্রিন। আজও সন্ধ্যার দিকে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম হরিদার দোকানে। আমি যখন এসে বাঁশের চটার বেঞ্চিতে বসলাম তখন দোকানে কোনো খরিদ্দার ছিল না। হরিদা পাত্রে ফুটন্ত চা একটা ছোট্ট চামচ দিয়ে নাড়াচাড়া করতে ব্যস্ত। শীতের প্রকোপ যত কমে আসছে সেই সঙ্গে তাল মিলিয়ে ঝিঝির একঘেয়ে ডাকাডাকির শব্দ বৃদ্ধি পাচ্ছে। আরেকটা উপদ্রব ক্রমাগত বাড়ছে। অবশ্য ওই ছোট্ট প্রাণী উপমহাদেশে আমাদের নিত্য সঙ্গী। আরে মশার কথা বলছি। এসে বসার পর যেন আমার সঙ্গে সঙ্গেই এক ঝাঁক মশা দোকানে ঢুকে আমায় ঘিরে ধরল। এই বিরক্তি ভূতের ভয়কেও যেন হারিয়ে দেয়। যদিও পরিস্থিতি দেখে কিছুক্ষণ পরেই হরিদা একখানা ডিমের ট্রে জ্বালিয়ে সামনের টেবিলের তলায় রেখে দিল। ফলে মশার উৎপাত থেকে মুক্তি পেলাম ঠিকই, কিন্তু তার ফলস্বরূপ ভয়ঙ্কর রকম চোখ জ্বালা করতে লাগলো। ধোঁয়ার সেই আক্রমণকে প্রতিহত করার জন্য যখন শরীর বিদ্রোহ ঘোষণা করে চোখ দিয়ে জল বের করে আত্মরক্ষার চেষ্টা করছে, আর সেই যুদ্ধে নাজেহাল হয়ে আমার দৃষ্টি ঝাপসা হয়ে উঠেছে, ঠিক সেই সময় আধবোজা চোখে আবছাভাবে দেখতে পেলাম বিষ্টুদা দোকানের দিকে এগিয়ে আসছে। পরক্ষণেই সেই পরিচিত প্রিয় কণ্ঠস্বর কানে ভেসে এলো, দোকানের বাইরে এসে কিছুক্ষণ দাঁড়া। এতক্ষণ আমার সেটাই করা উচিত ছিল। ধোঁয়া একটু কমলে শান্ত হয়ে বসা যাবে। অতএব দোকান থেকে বেরিয়ে ধোঁয়ার বলয়ের বাইরে এলাম। এর মধ্যে জ্বলন্ত সেই ডিমের ট্রেখানাকে হরিদা একটু পাশে সরিয়ে দিল। ধীরে ধীরে ধোঁয়ার পরিমাণ কমে এলে আমরা দুজনে আবার গিয়ে বেঞ্চিতে বসলাম। হরি, আমাদের চা দে। এই বাকি দুজনের কি অবস্থা? পল্লবটা বলল ওর নাকি জ্বর এসেছে, আর বুবাইয়ের ঠান্ডা লেগে খুব খারাপ অবস্থা। হ্যাঁ, আবহাওয়া খুবই খারাপ। এই সময় একটু ১৯-২০ হলেই ফেলে দেবে। তুই কতক্ষণ এসেছিস? এই তো মিনিট 10 হবে। এর মধ্যে একটা স্টিলের রেকাবিতে দুখানা মাটির ভাঁড়ে গরম চা এগিয়ে দিল হরিদা। আমি ভাঁড় দুখানা টেবিলে নামিয়ে রেকাবিখানা ফিরিয়ে দিলাম। ততক্ষণে আমার মাথায় দুষ্টুমি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। কোনোভাবে জম্পেশ একটা প্রসঙ্গ তুলতে হবে, যে প্রসঙ্গ গুরুদেবকে বাধ্য করবে
ফাটাফাটি একখানা ভৌতিক গল্প বলার জন্য। শুভস্য শীঘ্রম। মাটির ভাঁড়খানা তুলে গরম চায়ে একটা চুমুক দিয়ে বললাম, আচ্ছা বিষ্ণুদা, অনেকে বলে না যে স্বপ্ন অনেক সময় সত্যি হয়, এটা কি ঠিক? দেখ, এ নিয়ে হরেক রকম তত্ত্ব রয়েছে। সাধারণভাবে বলা হয়, মানুষ যা নিয়ে বেশি ভাবনা চিন্তা করে তারই একটা অন্য রূপ তারা ঘুমের মাঝে দেখতে পায়। তবে মস্তিষ্কের এই জটিল কাজকর্ম এক বাক্যে ব্যাখ্যা করা একটু মুশকিল। এ নিয়ে আরো অনেক মতামত রয়েছে। যেমন ধর, একটা মতামত বলে স্বপ্ন ভবিষ্যতের পূর্বাভাস। আবার অনেক ক্ষেত্রে এটাকে প্যারালাল ইউনিভার্সের সঙ্গেও যুক্ত মনে করা হয়। আমাদের জানার পরিসর কতটুকু, তাই কেউই নির্দিষ্ট করে বলতে পারবে না। কোনো না কোনো ব্যতিক্রম সব যুক্তিকেই খণ্ডন করবে। আমি না অনেক সময় দেখি, জানো তো, যে মহাকাশ থেকে সাই সাই করে নিচে পড়ে যাচ্ছি, আর পড়ে যাওয়ার সময় আমি দাঁড়িয়ে আছি একটা ওই পাথরের চাঙড়ের উপরে। এই স্বপ্নটা অনেকেই নাকি দেখে। এর ব্যাখ্যা যারা স্বপ্ন বিশারদ তারাই দিতে পারবে। আমি বরং স্বপ্নের সঙ্গে যোগ আছে এমন আমার জীবনের একটা ঘটনা তোকে বলি। যে সময় আমি বড় বাজারে ব্যবসা করি, এই ঘটনা সেই সময়ের। একদিন রাতে নিজের বিছানায় শুয়ে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। সাধারণত বেশিরভাগ স্বপ্ন ঘুম ভাঙার পরে আমাদের মনে থাকে না, কিন্তু এই স্বপ্নটা এমন ভয়ঙ্কর যে স্পষ্ট মনে আছে আজও আমার। অন্ধকার কোনো একটা জায়গায় একা দাঁড়িয়ে আছি আমি। রাত্রির নিস্তব্ধতা সব কিছুকে গ্রাস করেছে। মনে হচ্ছে আমার শরীর অবশ হয়ে রয়েছে। আর এমন অদ্ভুত মুহূর্তে আমার থেকে কয়েক হাত দূরে চোখে পড়ল একখানা পুতুল, কাপড় তুলো দিয়ে তৈরি। সাধারণ আর 5টা পুতুল যেমন হয় সেরকমই দেখতে। অবুঝ শিশুদের খেলার উপকরণ। কিন্তু এই পুতুলটা সাধারণ না। স্পষ্ট বুঝতে পারছি ওটা যেন জড় পদার্থ নয়। প্রথমত, ওটা জীবন্ত মানুষের মতো মাটির উপরে 2 পায়ে দাঁড়িয়ে আছে। আর সেই সঙ্গে ওর মুখাবয়বে লেগে আছে ভয়ঙ্কর বিশ্রী এক হাসি। মানুষের তৈরি করা কৃত্রিম চোখ দুটো যেন অসীম জিঘাংসা। এবার সেই অদ্ভুত পুতুলটা তার ছোট ছোট পদক্ষেপে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমি অনুভব করতে পারছি আমার সারা শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঘনীভূত ঘামের বিন্দু চামড়ার উপরে গড়িয়ে গড়িয়ে নিচে নামছে। ঠিক এই সময় আগে থেকে কোনো রকম জানান না দিয়ে আকাশে সশব্দে একটা বিদ্যুৎ চমকে উঠল। আর সেই মুহূর্তের আলোয় পুতুলের ঠিক পিছনে দেখতে পেলাম আরো একটা মূর্তি। একটা কঙ্কাল সার চেহারা, কুঁজো হয়ে যাওয়া ছোটখাটো শরীর। সেই মূর্তির মুখখানা ঢেকে রয়েছে এলোমেলো বিক্ষিপ্ত কাঁচা পাকা চুলে। বিদ্যুৎ চমকের আলোয় মুহূর্তের জন্য এই মূর্তি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভাঙল। সব মিথ্যে। ঘুমন্ত অবস্থায় মস্তিষ্কের অলীক কল্পনা।
শুধু বাস্তব শরীরে জমে থাকা দরদরে ঘাম। নিজের ঘরের বিছানায় উঠে বসে ঘড়িতে সময় দেখলাম রাত ৩টে। বিছানা থেকে নেমে গা মুছে একটু শান্ত হওয়ার পর আবার শুয়ে পড়লাম। স্বাভাবিকভাবেই এমন দুঃস্বপ্নকে কোনো গুরুত্ব দিইনি। সাধারণভাবে দিন কাটতে লাগলো। স্বপ্নের কথা একরকম ভুলেই গেলাম। দিন ৪-৫ পরে সেদিন দোকান বন্ধ। দুপুরে খাওয়া দাওয়া সবে শেষ করেছি। এমন সময় ডাক পিয়ন একটা সাইকেল নিয়ে আমার বাড়ির সামনে এসে ডেকে একখানা চিঠি দিয়ে গেল। চিঠিখানা পেয়ে একটু অবাক হলাম। যে চিঠিখানা পাঠিয়েছে তাকে আমি চিনি না। চিঠি পড়ে যেটুকু বুঝলাম তাতে কোনো দালাল হবে। আসলে আমি কয়েকজনকে বাড়ি কিনবো সে কথা জানিয়েছিলাম। সেই ধরনের কোনো বাড়ি কেনার ইচ্ছা ছিল যেসব বাড়ি সম্পর্কে কোনো অদ্ভুত ঘটনা লোকমুখে প্রচলিত আছে। জানিসই তো এসব বিষয়ে আমার কেমন আগ্রহ। সেরকমই একটা বাড়ির বিষয়ে বিস্তারিত লেখা আছে চিঠিতে। আরো অদ্ভুত যে বিষয়টা, যে চিঠি পাঠিয়েছে সে আমার সঙ্গে অজ্ঞাত কারণে দেখা করতে চাইছে না। আর সে কথা চিঠি পড়ে বুঝতে পারলাম। ভদ্রলোক লিখেছে, যদি আমার সেই বাড়ি সম্পর্কে আগ্রহ থাকে এবং সেই বাড়ি আমি কিনতে চাই, সেক্ষেত্রে চিঠির উত্তর পেলে কুরিয়ারে আমাকে চাবি পাঠিয়ে দেবে। সেই চাবি নিয়ে আমি স্বচ্ছন্দে নির্দিষ্ট বাড়িতে কেনার আগে কয়েকদিন কাটাতে পারি। পছন্দ হওয়ার পর চিঠি পেলে বাকি কথা হবে। বিষয়টা সন্দেহজনক হলেও মনে কৌতূহল অনুভব করলাম। কেনার আগেই যেহেতু সেই বাড়িতে কয়েক রাত কাটানো যাবে, তাই আগ্রহ আরও বৃদ্ধি পেল। তাছাড়া ব্যবসার কাজে কিছুটা হাঁপিয়ে উঠেছিলাম। এই সুযোগ না হলে হয়তো অন্য কোথাও যাওয়ার কথা ভাবতাম। বাড়ি কেনা হোক কিংবা না হোক, কয়েকদিন হাওয়া বদল তো হবে। এই ভেবে পরদিনই চিঠি লিখলাম। সপ্তাহখানেকের মাথায় আমার বাড়িতে কুরিয়ারে চাবি এসে পৌঁছালো। আগের চিঠিতেই বাড়িটার ঠিকানা এবং পথনির্দেশ ছিল। অতএব আর অপেক্ষা করে কি লাভ। সেদিন রাতেই ব্যাগপত্র গুছিয়ে ফেললাম এবং আসন্ন অভিযানের উত্তেজনা মনে নিয়ে রাতটুকু কাটিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেনে চেপে শুরু হলো আমার যাত্রা। পথনির্দেশ অনুযায়ী পাগলাচণ্ডী রেল স্টেশনে যখন নামলাম তখন দুপুর হয়ে গেছে। আদ্যপান্ত গ্রাম্য একটা রেল স্টেশন। প্ল্যাটফর্মে নামতেই চারপাশের দৃশ্য দেখে মন তরতাজা হয়ে উঠল। অজ্ঞাত কোনো বাড়িতে একরকম অভিযান করতে চলেছি, সে ভাবনা মন থেকে যেন উধাও হয়ে গেল। কয়েকজন মাত্র যাত্রী ট্রেন থেকে নেমেছে। সবাই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে যার মতো চলে গেল। আমিও প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে পথনির্দেশ অনুযায়ী হাঁটতে শুরু করলাম। মিনিট 15 পায়ে হাঁটা পথ। গ্রামের মনোমুগ্ধকর দৃশ্যপটের মাঝে আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছি। বিক্ষিপ্তভাবে কিছু বাড়িঘর চোখে পড়ছে, বেশিরভাগই কাঁচা বাড়ি।
একটা 3 রাস্তার মোড়ে পৌঁছালাম মিনিট 10 পরে। এখান থেকে ডান দিকের রাস্তা ধরে যেতে হবে। সেই রাস্তা ধরে হাঁটা শুরু করার পরেই বুঝতে পারলাম এই জায়গাটা একটু কেমন যেন। স্বাভাবিক কারণেই এইসব জায়গায় বাড়িঘর কম, কিন্তু এই রাস্তায় যেন একেবারেই বাড়িঘর নেই। চারপাশে গাছপালা আর জঙ্গল। মনে হচ্ছে যেন কোনো সংরক্ষিত বনাঞ্চলের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছি। 3 মাথার মোড় পর্যন্ত পথে 2-1 গ্রামবাসী চোখে পড়ছিল, কিন্তু এই পথে জনমানুষের কোনো চিহ্ন নেই। এমনকি ওই গাছপালার মাঝে পাখিদের অস্তিত্ব যে আছে তা নিশ্চিত করার মতো কোনো শব্দ কানে পৌঁছাচ্ছে না। কেমন যেন অস্বাভাবিক রকম নিস্তব্ধ চারপাশ। কিছুটা আসার পর ডান দিকে একটা পুকুর নজরে পড়ল। এই পুকুরের কথা চিঠিতে উল্লেখ করা ছিল, কিন্তু চিঠি পড়ে আমার কল্পনায় পুকুরখানাকে যতটুকু মনে হয়েছিল এই পুকুর তার চেয়ে অনেক বড়। খুব কম হলেও 2-2.5 বিঘা জমি হবে। পুকুরটা পার করে কয়েক পা এগোনোর পর রাস্তার ধারেই চোখে পড়ল একটা বাড়ি। যতদূর দেখা যায় আর কোনো বাড়িঘর চোখে পড়ছে না। অতএব আমি নিশ্চিত যে এটাই সেই বাড়ি। পুরনো দিনের বাড়িতে যেমন সীমানায় উঁচু পাঁচিল থাকত এবং ভিতরে প্রবেশ করার জন্য থাকত একটা কাঠের দরজা, সেই দরজা দিয়ে ভিতরে ঢুকলে বাড়ির উঠোনে পৌঁছানো যেত, এই বাড়ির নকশা ঠিক সেই রকম। কুরিয়ারে যে চাবির গোছাটা আমার কাছে এসে পৌঁছেছে তাতে 4টে চাবি রয়েছে। আন্দাজ করে একটা চাবি সামনের দরজায় লাগানো তালায় গুঁজে ঘোরাতেই সেটা খুলে গেল। তালাটা নতুনই বলা চলে, এখনো পর্যন্ত কোথাও এতটুকু মরিচা ধরেনি। আরও একটা বিষয় আমায় সন্তুষ্ট করল। সাধারণভাবে যেসব বাড়ি সম্পর্কে এই ধরনের ভৌতিক গল্প প্রচলিত থাকে সেই সব বাড়ি অযত্নে পড়ে থাকে, কিন্তু এই বাড়িটা পুরনো হওয়া সত্ত্বেও বেশ যত্ন করে গুছিয়ে রাখা। হতে পারে আমি আসবো তাই সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখা হয়েছে। বাইরের দরজা খুলে ভিতরে ঢুকতেই সামনে মোটামুটি বড় একটা উঠোন। উঠোনের এক মাথায় একটা তুলসী মঞ্চ রয়েছে, তবে তাতে একটা শুকনো মরা তুলসী গাছ। বাড়ির বাকি সব কিছু যেমন পরিপাটি, তাতে ওই মরা তুলসী গাছ বড্ড বেশি বেমানান। যেন ওখানে একখানা জীবন্ত গাছ থাকলে প্রাণের স্পর্শে এই বাড়ি প্রাণবন্ত হয়ে উঠত, কিন্তু ওই মরা গাছ তার বিপরীত অবস্থাকে প্রকটভাবে প্রকাশ করছে। উঠোনের ওপাশে লম্বা টানা খোলা বারান্দা, বারান্দা লাগোয়া দুটো দরজা, দুটো দরজাতেই দুখানা তালা ঝুলছে। বাঁদিকের ঘরটার দরজায় লাগানো তালায় একটা চাবি গুঁজে ঘোরালাম, খুলল না। পরিবর্তন করে অন্য একটা চাবি লাগিয়ে চেষ্টা করতে সেটা খুলে গেল। কাঠের দরজা ঠেলে খুলতে প্রথমে ভিতরের অন্ধকার ছাড়া
আর কিছুই দেখতে পেলাম না। পর মুহূর্তে চোখ সয়ে এলে দেখলাম বেশ বড় একটা ঘর। আমার ডান দিকের দেওয়ালে আরো একটা দরজা। সম্ভবত ডান দিকে যে ঘরটা তালাবন্ধ অবস্থায় রয়েছে, সেই ঘরে বাড়ির ভিতর থেকে এই দরজা দিয়ে যাতায়াত করা যায়। তবে দরজাটা ওদিক থেকে বন্ধ। সামনে এগিয়ে দেখতে পেলাম রান্নার জায়গা এবং স্নানের জায়গা। সবকিছু পরে ভালো করে দেখব, আগে ডান দিকের দরজাটা খুলি। এই ভেবে একদম বাইরে এলাম। বারান্দা ধরে এগিয়ে অন্য দরজাটা খুললাম। যেমনটা ভেবেছিলাম, পাশের ঘরের দরজাটা এই ঘরকে সংযুক্ত করেছে। এই ঘরে একটা খাট রয়েছে। উপরে তোশক আছে, কিন্তু চাদর নেই। তোশকের উপরে একটা পলিথিন দিয়ে ঢাকা। পলিথিন তুলে উপরে চাদর পেতে নিলে দিব্যি ঘুমানো যাবে। এবার ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলাম। বাস করার মতো সুন্দর ছিমছাম বাড়ি। জানি না এখানে কি আছে, সত্যিই কিছু আছে না মানুষের তৈরি গুজব। তবে ২-১ দিন এখানে নিরিবিলিতে কাটানোই যায়। আজ রাতে খাওয়া দাওয়া করার মতো ব্যবস্থা আমার কাছে রয়েছে, অতএব নিশ্চিন্ত সে বিষয়ে। আগামীকাল যদি থাকি, সেক্ষেত্রে সকালবেলায় বেরিয়ে খাওয়ার ব্যবস্থা করতে হবে। ট্রেন থেকে নামার আগে টুকিটাকি খাওয়া দাওয়া করেছিলাম। এখন আর তেমন খিদে নেই, একেবারে রাতে খেলেই হবে। তাই বাড়িটা সম্পূর্ণ ঘুরে দেখার পর বিছানার উপর থেকে পলিথিনটা তুলে ফেলে সঙ্গে থাকা একটা চাদর পেতে দিলাম। তারপর টান টান হয়ে শুয়ে পড়লাম। এই বাড়িতে সমস্যা একটাই, বিদ্যুৎ সংযোগ নেই। অতএব সন্ধ্যার পর মোমবাতির আলোতেই সময় কাটাতে হবে। বিছানায় শুয়ে হঠাৎ করেই একটা কথা মাথায় এলো। চাবির গোছায় অবশিষ্ট একটা চাবি রয়েছে। ওই চাবিটা কোন তালার? অকারণে একটা অতিরিক্ত চাবি পাঠানোর তো কোনো মানে হয় না। ৭-৫ ভাবতে ভাবতে সারাদিনের পথকষ্টে ক্লান্ত চোখে কখন যে ঘুম নেমে এলো টের পেলাম না। ঘুম যখন ভাঙল, তখন সন্ধ্যা নেমেছে। বিছানায় শোয়া অবস্থাতেই বাইরে এক টানা হয়ে চলা ঝিঁঝির ডাক কানে আসছে। বিছানার পাশেই আমার সমস্ত জিনিসপত্র রেখেছিলাম। অন্ধকারে হাতড়িয়ে সেটা খুঁজে তার ভিতর থেকে মোমবাতি আর দেশলাই বের করলাম। সেটাকে জ্বালাতে ঘরের ভিতরটা আলোকিত হয়ে উঠল। রোমাঞ্চকর গা ছমছমে পরিবেশ, জনমানবহীন একটা এলাকা, তার মাঝে এমন একখানা বাড়ি। সেই বাড়িতে একা আমি। আসার পর বাড়িখানা ভালো করে দেখেছিলাম। এই ঘরে একখানা খাট আর দেওয়ালে একখানা ছবি টাঙানো রয়েছে, এক ভদ্র মহিলার ছবি। বেশ বড় একটা ফটো ফ্রেম, লম্বায় প্রায় ৪ ফুট, চওড়া ২.৫ ফুট মতো হবে। অন্য যে ঘরটা, সেই ঘরটা সম্পূর্ণ ফাঁকা, শুধুমাত্র একটা কাঠের চেয়ার ওখানে রয়েছে। পুরো বাড়িতে এছাড়া আর কোনো আসবাবপত্র বা অন্য কিছু নেই। ঘুমিয়ে ওঠার পর বিছানায় বসে থাকতে ইচ্ছা করল না। পাশের ঘর থেকে
কাঠের চেয়ারখানা নিয়ে এলাম। দরজা জানালা সব বন্ধ। নিশ্চিন্ত মনে সেই কাঠের চেয়ারে বসে একখানা সিগারেট ধরালাম। মাথার মধ্যে সেই অতিরিক্ত চাবির কথা পাক খাচ্ছিল, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। সিগারেটটা শেষ হলো এক সময়। একঘেয়ে সময় কাটতে লাগলো। সামান্য বিরক্ত হয়ে সঙ্গে নিয়ে আসা একখানা বই বের করে পড়তে লাগলাম। পড়তে পড়তে বইয়ের অক্ষরগুলো ছাড়া আর কোনো দিকে খেয়াল ছিল না। হঠাৎ সতর্ক হয়ে উঠলাম অপ্রত্যাশিত একটা শব্দে। ঘড় ঘড় একটা শব্দ। মনে হলো পাশের ঘর থেকে আসছে। টর্চটা নিয়ে উঠে গেলাম পাশের ঘরে। অদ্ভুতভাবে পাশের ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে শব্দটা বন্ধ হয়ে গেল। ছুঁচো কিংবা ইঁদুর হতে পারে। ফিরে এসে চেয়ারে বসে বইটা হাতে তোলার সঙ্গে সঙ্গে আবার শুরু হলো একই রকম শব্দ। ব্যাপারটা কি ভালো করে বোঝার চেষ্টা করলাম। ইঁদুর বা ওই জাতীয় কিছুর শব্দ বলে মনে হলো না, বরং মনে হলো কারো কণ্ঠ থেকে ওই শব্দ উৎপন্ন হচ্ছে। খুব মৃদুভাবে শব্দটা হচ্ছে। এবারে উঠে প্রথমে চেয়ারটা নিয়ে গেলাম পাশের ঘরে। তারপর জ্বলন্ত মোমবাতিটা সেখানে নিয়ে গিয়ে মেঝেতে রেখে চেয়ারের উপরে বসলাম। আগের মতোই এই ঘরে আসার সঙ্গে সঙ্গে সেই শব্দ বন্ধ হয়ে গেছে। সেই ঘর ঘর শব্দ আর কানে এলো না। তবে কিছুক্ষণ পর থেকে অস্পষ্ট একটা ফিসফিসানি খুব মৃদুভাবে কানে আসতে লাগলো। এই বাড়িতে তো দূরের কথা, দিনের বেলায় যা পরিস্থিতি দেখেছি তাতে আশেপাশেও কোনো মানুষজন নেই। তাহলে এই অস্পষ্ট ফিসফিসানি কোথা থেকে আসছে? ঠিক এমন সময় প্রায় চমকে উঠলাম একটা শব্দে। কাঠের দরজায় কেউ টোকা দিল, কিন্তু রাতের অন্ধকারে এখানে কে আসবে? কেউ কোনো প্রয়োজনে আসতে পারে, উঠে দেখা উচিত। চেয়ার থেকে উঠে ঘরের দরজাটা খুললাম। বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। হাতের টর্চখানা জ্বালিয়ে চারদিকে আলো ফেলে দেখলাম কেউ আছে কিনা। কেউ কোথাও নেই। উঠোনে প্রবেশ করার দরজাখানা খিল বন্ধ, অথচ আমি স্পষ্ট শুনেছি দরজায় টোকা দেওয়ার শব্দ। বাইরে তো পরিবেশ শান্ত। এমন নয় যে বাতাসের আঘাতে শব্দ হয়েছে। বুঝলাম না কি ব্যাপার। দরজা বন্ধ করে আবার ঘরে এসে চেয়ারে বসার পর অনুভব করলাম সেই ফিসফিস শব্দটা এখন আর হচ্ছে না। রাত তখন 10টা বাজে। উঠে পাশের ঘরে গিয়ে খাওয়া দাওয়া সেরে ফেললাম। তারপর টান টান হয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমার পা বাইরে বেরোনোর দরজার দিকে। চিত হয়ে শুয়ে আছি। মোমবাতিটা তখনও জ্বলছে। হঠাৎ করে শোয়া অবস্থায়
আমার বাঁ দিকের দেওয়ালে যে ফটো ফ্রেমটা রয়েছে সেটার দিকে চোখ গেল। নিশ্চিত হতে পারলাম না, তবু যেন মনে হলো ফ্রেমে যে মহিলার ছবিখানা রয়েছে সেটা প্রথমে যে ছবিখানা দেখেছিলাম সেটা নয়। একই মানুষের ছবি, কিন্তু প্রথমে যখন দেখেছিলাম তখন আরো কিছুটা কম বয়স মনে হয়েছিল। কিন্তু একখানা ছবির এভাবে বয়স বেড়ে যাওয়া কি সম্ভব? হয়তো আমার চোখের ভুল। টুকরো টুকরো বেশ কিছু বিষয় মাথায় জমা হয়েছে। ওই অতিরিক্ত চাবি, ঘর ঘর শব্দ, দরজায় টোকা, তারপর ফিসফিস, এবং সর্বশেষ এই ছবির বয়স পরিবর্তন। এদিকে রাত বাড়ছে, তাই কিছুটা জোর করে এসব গোলমেলে ভাবনা উপেক্ষা করে মোমবাতিটা বন্ধ করে চোখ বন্ধ করলাম। আচমকা একটা শব্দে আমার ঘুম ভাঙল। চোখ মেলে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। আচমকাই একটা শব্দ হয়ে সব নিশ্চুপ হয়ে গেছে। ব্যাপার কি? অন্ধকারে হাতড়ে টর্চটা জ্বালালাম। আলো ফেলে চারদিকে দেখতে প্রথমে যে অস্বাভাবিক বিষয়টা চোখে পড়ল তা হলো সেই ছবিখানা পেন্ডুলামের মতো দুপাশে দুলছে। একটু স্থির হতে ছবিটা চোখে পড়তে একরকম চমকে উঠলাম। তখন মনে সংশয় ছিল, বয়স বেড়ে যাওয়ার ব্যাপারটা হয়তো আমার মনের ভুল, কিন্তু এখন স্পষ্ট দেখলাম ছবির মহিলার বয়স অস্বাভাবিক রকম বৃদ্ধি পেয়েছে। কোঁচকানো চামড়ায় ঢাকা শুকনো মুখখানা আমি প্রথমবার দেখছি, কিন্তু ওই ছবির চুল, তার শরীরের গঠন, পোশাক দেখে বুঝতে পারলাম এই চেহারা আমি প্রথমবার দেখছি এমনটা নয়। কিছুদিন আগে সেই যে দুঃস্বপ্ন দেখেছিলাম, সেই দুঃস্বপ্নে ক্ষণিকের জন্য যে বৃদ্ধার মূর্তি আমার চোখে ভেসে উঠেছিল, এ ছবি তার। এই অদ্ভুত রহস্য আমার মনে ভয়ের সঞ্চার করল, কিন্তু ভয়ের চেয়ে আমার মনে কৌতূহল অনেক বেশি প্রকট। কি মনে হতে বিছানা ছেড়ে উঠে কাঠের চেয়ারখানা নিয়ে এসে ছবিটা যেখানে রয়েছে সেখানে রেখে তার উপরে উঠে দাঁড়িয়ে ছবিখানা নামালাম। নামানোর সময় ছবির পিছনের দেওয়ালে হাত লাগতে একটু অন্যরকম মনে হলো। কংক্রিটের তৈরি দেওয়াল যেমন হয় তেমনটা নয়। হাত দিয়ে মৃদু আঘাত করে যে শব্দ পেলাম তাতে মনে হলো কাঠের তৈরি। আমার উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। টর্চের আলো ফেলে ভালো করে দেখতে লাগলাম জায়গাটা। দেখতে দেখতে চোখে পড়ল
একটা ছোট্ট ছিদ্র, অনেকটা তালায় চাবি ঢোকানোর জন্য যেমন ছিদ্র থাকে তেমন। আমার মন তখন দুয়ে দুয়ে 4 করার চেষ্টা করছে। তবে কি এখানে কোনো গোপন জায়গা রয়েছে? কোনো গোপন সিন্দুক বা বাক্সের মতো কিছু? চটপট নেমে এসে বিছানার উপর থেকে চাবির গোছাটা নিয়ে চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে অবশিষ্ট চাবিখানা সেই ছিদ্রে ঢুকিয়ে দিলাম। ডান দিকে একটা মোচড় দিতেই খট করে একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে খুলে গেল একটা ছোটখাটো দরজা। আমি জানি না ভিতরে কি রয়েছে। এই দরজার আকৃতি ওই ফটো ফ্রেমের সমান। খুব সাবধানে সেই দরজায় ঠেলা দিলাম। অদ্ভুত গা শিরশিরে একটা শব্দ করে সেটা খুলল। খোলার সঙ্গে সঙ্গে ভিতরে আলো ফেলে বুঝতে পারলাম এটা সিন্দুক বা বাক্স নয়, কোনো গোপন কক্ষের প্রবেশ পথ। এ দরজা দিয়ে অনায়াসে একজন মানুষ প্রবেশ করতে পারে। আমার তখন উত্তেজনা চরমে পৌঁছেছে। শরীরটাকে ভাঁজ করে ভিতরে ঢুকতে হলো। তবে ঢোকার পরেই প্রশস্ত জায়গা। আমার মতো লম্বা মানুষও সোজা হয়ে দাঁড়াতে পারে। ঢুকে বাঁদিকে নিচে একটা সিঁড়ি নেমে গেছে। সন্তর্পণে পা ফেলে সেই সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। সত্যি কথা বলছি, আমার মতো সাহসী মানুষেরও সেই মুহূর্তে হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পেয়েছিল। সিঁড়ির শেষ প্রান্তে বাঁদিকে বেঁকে একটা বেশ বড় ঘর। সেই ঘরের মাঝে একটা লম্বা বাক্স রাখা, আর কোথাও কিছু নেই। ঘরে চারদিকে পুরু ধুলোর আস্তরণ। আমি চারদিকে আলো ফেলতে ফেলতে সেই ঘরের ভিতরে এগিয়ে চললাম। অদ্ভুত লাগলো, এই ঘরের দেওয়ালে কালো রং করা। আমি কোনোদিন কোনো ঘরের রং এমন কালো দেখিনি। ধীরে ধীরে পা ফেলতে ফেলতে যখন আমি ঘরের মাঝামাঝি সেই বাক্সটার কাছে পৌঁছেছি, তখন আবার শুনতে পেলাম সেই ফিস ফিস শব্দ। কিন্তু এই শব্দ এমন যে বোঝা যাচ্ছে না কোন দিক থেকে আসছে। আগেই বলেছি, এ ঘরে ওই বাক্স ছাড়া আর কিচ্ছু নেই। বাক্সটা 2 ফুট মতো চওড়া, লম্বা প্রায় 5 ফুট, উচ্চতা 2 ফুট। বাক্সটার রঙও কুচকুচে কালো। শুধু উপর দিকে ধুলোর আস্তরণ জমেছে। জানি না এই গোপন কুটুরি কতদিন ধরে বন্ধ রয়েছে। কি রয়েছে এই বাক্সে তাও অজানা। এই গোপন ঘরের বাতাসে কেমন একটা গন্ধ ছড়িয়ে আছে। আমি মোটেই তাড়াহুড়ো করতে চাইছি না। বাক্সটায় হাত দিয়ে মনে হলো ওটা পাথরের তৈরি। মৃদু আঘাত করে বোঝার চেষ্টা করলাম। তারপর খুব সাবধানে বাক্সটার উপরের ঢাকনা তুলতে চেষ্টা করলাম। তুলতে গিয়ে বুঝলাম
ওটা বেশ ভারী। একার পক্ষে ওই পাথরের বাক্সের ঢাকনা সরানো বেশ কঠিন। অনেক কষ্ট করে ঢাকনা কিছুটা উপরে তুলে ঠেলা দিতে পাথুরে ঘর্ষণের শব্দ হয়ে ঢাকনাটা সরে গেল, ওপাশে মেঝের উপরে পড়ল। টর্চের আলোয় ভিতরে একটা কালো কাপড় চোখে পড়ল। এবার অতি সন্তর্পণে কাপড়খানা টেনে সরাতে রীতিমতো চমকে উঠলাম আমি। সেই কাপড়ের তলায় শোয়ানো অবস্থায় রয়েছে একটা মৃত শুকনো শরীর, আর ঠিক সেই শরীরের উপরে একটা পুতুল। সেই পুতুল যেটাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আর ওই শুকনো শরীর যে ছবিটায় দেখা সেই বৃদ্ধার, তাও বুঝতে পারলাম। সাবধানে পুতুলখানা হাতে তুললাম। কাপড়ের তৈরি পুতুল, অথচ হাত দিয়ে স্পর্শ করে মনে হলো ওটা রক্ত মাংসের তৈরি, এবং সেই অনুযায়ী ভারী ওটা। আমার মনে হলো পুতুলটা জড় পদার্থ নয়, ওটার মধ্যে মৃদু স্পন্দন আমি অনুভব করতে পারছি। সে প্রাণের স্পন্দন নাকি অন্য কিছু আমি জানি না। এই অদ্ভুত অনুভূতিতে আমি কেমন নিমগ্ন হয়ে গেছিলাম। সেদিন দেখা দুঃস্বপ্ন, আর আজ চোখের সামনে সেই স্বপ্নে দেখা মূর্তি। এ কি সত্যি নাকি আবার আমি স্বপ্ন দেখছি? আমাকে এখানে ডেকে নিয়ে এসেছে কি সত্যি কোনো দালাল, নাকি অন্য কিছু? এসব ভাবনা মাথায় নিয়ে যখন আমি ঘোরাচ্ছন্ন অবস্থায় পুতুলখানা হাতে ধরে ওটার দিকে তাকিয়ে আছি, ঠিক এমন সময় বাক্সে শোয়ানো সেই বৃদ্ধার শরীরখানা চোখের পলকে উঠে বসল। আর তার লিকলিকে সরু হাতের আঙুল অদ্ভুতভাবে নাড়াতে নাড়াতে বীভৎস গর্জন করতে লাগলো। তার সেই এলোমেলো চুল তখন সাপের মতো হাওয়ায় ভাসছে। কঙ্কালসার মুখাবয়বের উপরে চোখ দুখানা যেন দলা পাকানো অন্ধকার। সেই অন্ধকার যেন কৃষ্ণ গহ্বরের মতো অসীম অনন্ত। কি বিভৎস সে চেহারা! যেন একটা মানব শরীর রক্ত মাংস সহ শুকিয়ে গেছে। ওই মূর্তির গর্জন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। প্রথমেই আমি ভয়ে কয়েক পা পিছিয়ে এসেছিলাম। আমার হাতে সেই পুতুলখানা। প্রথমেই অনুভব করেছিলাম পুতুলটা যেন জড় নয়। এবার সেই অনুভব আরো স্পষ্ট হয়ে উঠল। ওই বীভৎস দৃশ্য আমাকে মানসিকভাবে অসাড় করে তুলেছিল। সজাগ হলাম যখন পুতুলটা আমার হাত থেকে যেন নিজেই নিজেকে ছাড়িয়ে মাটিতে পড়ে গেল। তাকিয়ে দেখলাম সেই স্বপ্নের মতো এখন পুতুলটা মেঝের উপরে দাঁড়িয়ে আছে। ততক্ষণে সেই শুকিয়ে যাওয়া বৃদ্ধার বীভৎস মূর্তি পাথরের বাক্সের মাঝে উঠে দাঁড়িয়েছে। বাক্স থেকে এবার সে বেরিয়ে এগিয়ে আসবে। ঠিক এমন সময় চোখ গেল
একটা অন্য ঘটনার দিকে। পুতুলটা মেঝের ধুলোর উপরে অদ্ভুতভাবে ঘষে ঘষে নড়াচড়া করছে। বৃদ্ধা এদিকে বাক্স থেকে বেরিয়ে এসেছে। পুতুলটার ঘষায় মেঝেতে জমে থাকা ধুলোর উপরে একটা শব্দ স্পষ্ট হয়ে উঠছে। বৃদ্ধা অনেকখানি কাছে চলে এসেছে। ঠিক এই সময় সম্পূর্ণ শব্দটা স্পষ্ট হলো। আগুন। ধুলোর উপরে ঘষে ঘষে পুতুলটা ওই শব্দটাই লিখেছে। আমার মাথায় যেন বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। কিন্তু আগুন আমি কোথা থেকে পাবো? ছুটতে শুরু করলাম। প্রায় কয়েক লাফে সিঁড়ি পার করে ছোট্ট দরজা দিয়ে বেরিয়ে বিছানার কাছে পৌঁছালাম। কোনো রকমে নিজের দেশলাইটা খুঁজে কয়েক মুহূর্তে পুনরায় পৌঁছালাম গোপন কুটুরিতে। ততক্ষণে বৃদ্ধা একই রকম তীব্র গর্জন করতে করতে পুতুলটাকে ধরে মোচড় দিচ্ছে। আমি ঘরে পৌঁছাতে সে যেন লক্ষ্যই করল না। কানে এলো ছোট্ট শিশুর কান্নার শব্দ। আমি আর মুহূর্ত মাত্র দেরি না করে একটা দেশলাই কাঠি বাক্সের গায়ে ঘষলাম। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে বৃদ্ধা হিংস্রভাবে আমার দিকে তাকালো। সেই অতল অন্ধকার চোখের গহ্বরে যেন অসীম জিঘাংসা। লিকলিকে সরু হাতে পুতুলখানাকে চেপে ধরে তীব্রভাবে গর্জন করতে লাগলো। স্বপ্নে দেখা সেই অশরীরী মূর্তি আমার সামনে এসে দাঁড়িয়েছে। জ্বলন্ত দেশলাই কাঠিটা ছুঁড়ে মারলাম বৃদ্ধার গায়ে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল। অসীম যন্ত্রণায় ছটফট করতে থাকা অগ্নিশিখা আমার চোখের সামনে। আর সেই সঙ্গে কানে ভেসে আসছে তীব্র গর্জন। আমি স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম। জ্বলতে জ্বলতে যখন সব কিছু নিঃশেষ হয়ে এলো, তখন মেঝের উপরে সামান্য কিছুটা ছাই ছাড়া আর কিছুই রইল না। সব কিছু শান্ত হওয়ার পর আমি বেরিয়ে এলাম সেই গোপন ঘর থেকে। তখন ভোর প্রায় হয়ে এসেছে। আর এখানে থাকার ইচ্ছা আমার নেই। তবে মানুষের মন হিসাব মেলানোর চেষ্টা করে, আমিও করলাম। হয়তো এই বাড়িতে অশুভ যা কিছু ছিল তা বিদায় হয়েছে। সম্ভবত এই বাড়িতে বসবাসকারী কোনো মহিলা তথা বৃদ্ধা তন্ত্র কিংবা কালো জাদুর মাধ্যমে কোনো শিশুর আত্মাকে পুতুলে বন্দি করেছিল। বৃদ্ধার মৃত্যুর পরেও সেই শিশুর আত্মা মুক্তি পায়নি, কারণ কোনো অজ্ঞাত কারণে বৃদ্ধার শরীরের সৎকার হয়নি। কিন্তু ঠিক কী কারণে সেই শিশুর পুতুলে বন্দি আত্মা আমার উপরে সেই গুরু দায়িত্ব অর্পণ করেছিল তা আজও আমি জানি না। আর এ কথাও জানি না স্বপ্নের সঙ্গে বাস্তবের এ কেমন যোগাযোগ। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা গল্প পাগলা চণ্ডীর ভুতুড়ে ঘটনা। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন
আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখতে ভুলবেন না।